আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। প্রথমে আমাদের জানতে হবে ভাষা কী। প্রাণী জগতের একমাত্র মানুষের ভাষা আছে, অন্যান্য পশু পাখি যাদের ভাষা আমরা বুঝি না তাদেরও একটা নিজস্ব ভাষা আছে, আমরা সেটা বুঝি না। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্বতন্ত্র মস্তিষ্ক ও অন্যান্য পতঙ্গ যেভাবে কাজ করে প্রাণীর ক্ষেত্রে তা করে না। ভাষার সাহায্যে আমরা কথা বলি, ভাষার সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি, আমাদের আবেগ অনুভূতি সবই কিছুই আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। ভাষা মূলত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক ভাষা আর একটা হচ্ছে মৌখিক ভাষা, একটা হচ্ছে লিখিত ভাষা। ভাষার উপাদান প্রথমত আসে ধ্বনি। বাতাসে আঘাতের ফলে ধ্বনি সৃষ্টি হয়, কিন্তু সব ধ্বনি আবার ভাষা নয়। ভাষা তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করেছে যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয় এবং বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু পাখি নানা রকম ডাক অনুকরণ করতে পারি, কিন্তু এসব ভাষার ধ্বনি নয়। ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, সেই ক্ষেত্রে অর্থপূর্ণ হতে হবে এবং সেটা আমরা বাস্তবে যেন যে জিনিসটা বলতেছি সেটা বাস্তবে থাকুক বা না থাকুক আমরা যেন বুঝতে পারি, এটা আমরা বলতেছি, এই বিষয়ে কথা বলতেছি এরকম। আর ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনেই রয়েছে এবং স্বাক্ষর নিরক্ষর সব মানুষই তা জানে, বোঝে এবং ব্যবহার করে। আচ্ছা, শব্দ এক বা একাধিক ধ্বনি মিলে সৃষ্টি হয় শব্দ। যেমন মানুষ, এখানে 5টি ধ্বনি রয়েছে, যথা ম, আ, ন, উ, স। লক্ষ্য করো, এই উদাহরণের শেষ ধ্বনিটি বুঝাতে তালব্যস্য লিখে প্রথম বন্ধনীতে মূর্ধন্য স লেখা হয়েছে। মনে রাখতে হবে মূর্ধন্য স ধ্বনি নয়, বর্ণ। আচ্ছা, তারপর আছে বাক্য। বাক্য বলতে ভাষা এবং বচনকে বোঝায়। ভাষা উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান তৃতীয়। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরও সংহত হয়। বাক্যে এসে পরিপূর্ণ না হলে সে অনেকটাই পূর্ণতা পায়। প্রতিটি বাক্যে কেউ উৎপাদন করে তা আর কেউ শোনে। বাক্যের সঙ্গে তাই দুইজনের সম্পর্ক, শ্রোতা এবং বক্তা। এই দুই পক্ষের মধ্যে কোনো ঘাটতি চলে না। বক্তা শ্রোতার কৌতূহল মেটাতে হয়। এজন্য বলা হয় যে যা উক্ত হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় তাই বাক্য। যখন আমরা গ্রামে বাস করি, লোকী মহতি মানুষকে দিয়ে তো বাগর্থ অভিধানে শব্দের অর্থ থাকে, কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তা অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্যের প্রসঙ্গে, আবার শব্দের সাহায্যে যে বাক্য তৈরি হয় তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন পোড়া একটি শব্দ, এর অর্থ দগ্ধ হওয়া। আগুনে তার ঘরের ঘর পুড়ে গেছে শব্দটি দিয়ে যখন বাক্য তৈরি করা হয়, আমার মনে পড়ছে, তখন এই পোড়া দগ্ধ হওয়া নয়। ভাষার শব্দ ও বাক্যের এসব অর্থ আলোচনায় হচ্ছে ব্যবহার্য। প্রকাশ মাধ্যম বা ভাষা। ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়, এজন্য আরও কিছু মাধ্যম রয়েছে। ভাষা আবিষ্কারের পূর্বে নানা রকম অঙ্গভঙ্গির মাধ্যমে কখনো ছবি এঁকে মানুষের নিজেকে প্রকাশ করেছে। এজন্য নানা ধরনের চিহ্ন এবং সংকেত ব্যবহার করা হয়েছে। আমরা মুখ বা চেহারার ভঙ্গি, নানার ভঙ্গি বা হাসি, কান্না, বিস্ময়, জিজ্ঞাসা ইত্যাদি বুঝাতে পারি। মাথা নেড়ে হ্যাঁ বা না বুঝাতে পারি। এ জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গির ভাষা। রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায়, আবার চলার নির্দেশ দেয়। রাস্তার দুপাশে অনেক নির্দেশ থাকে, কোনো দিকে গাড়ি চলবে, কোন দিকে গাড়ি চলবে না, রাস্তা সোজা না বাঁকা, পথচারী কীভাবে রাস্তা পার হবে ইত্যাদি। যারা কথা বলতে বা শুনতে পায় না তাদের আমরা বলি মুখ বা বধির। তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে। হাতের আঙ্গুল ব্যবহার করে কখনো আঙ্গুল মুখে শুয়ে, কখনো আবার হাত মাথায় উঠিয়ে, কখনো বুক হাত দিয়ে
তারা তাদের ভাব প্রকাশ করে বা এই যোগাযোগ মধ্যে এ যোগাযোগ করে। একে আমরা সংকেত ভাষা বা ইশারা ভাষা হিসেবে বলে থাকি।